সেনজেন চুক্তিটার একটু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যদিও অনেকে এটাকে আমরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত বা ইউরোপীয় দেশগুলোর মধ্যে বা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো চুক্তি মনে করি, তবে সেটা নয়। সেনজেন চুক্তিটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে অবাধ চলাচল সংক্রান্ত যে চুক্তি সেটা হচ্ছে সেনজেন চুক্তি। লাকিলি কিছু দেশ ইউরোপীয় ইউনিয়নের দেশ হয়ে গেছে, তবে এটা ইউরোপীয় ইউনিয়নের ম্যান্ডেটভুক্ত কোনো চুক্তি না। এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের চুক্তি, অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলো ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টার বাইরে গিয়ে 1985 সালে তাদের দেশগুলোর আন্তঃ বর্ডার যে চুক্তি হয় সেটা হচ্ছে কোনো প্রকারের ভিসা ছাড়াই একটি দেশের জনগণ অন্য দেশে যেতে পারবে। এখন এখানে সার্কামস্টেন্সলি দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ আবার এই চুক্তি স্বাক্ষর করেনি, আবার ইউরোপীয় ইউনিয়নের বাইরের কিছু দেশ, যেমন আমরা বলেছি নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয়, নরওয়ে আবার সেনজেন চুক্তির সদস্য। সুতরাং সেনজেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো চুক্তি না, এটি মূলত ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধ চলাচল বা ভিসা সংক্রান্ত একটি চুক্তি। এটি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কিত কোনো চুক্তি নয়। এটি স্বাক্ষরিত হয় লুক্সেমবার্গের সেনজেন শহরে, এই জন্য এটিকে বলা হচ্ছে সেনজেন চুক্তি। এই চুক্তি হয় 1985 সালে। এটি মূলত 1985 সালে স্বাক্ষরিত হলেও 1995 সাল থেকে ইউরোপের সেনজেন চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা মুক্ত যে চলাচল সেই ব্যবস্থা চালু হয়। প্রথম যে 5টি দেশ এই সেনজেন চুক্তি চালু করে এরাই মূলত 1957 সালে রোম চুক্তি স্বাক্ষর করে। যেমন দেখি ফ্রান্স, পশ্চিম জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এরাই কিন্তু রোম চুক্তি স্বাক্ষর করে 1957 সালে, যার পরিপ্রেক্ষিতে 1958 সালে ইউরোপিয়ান যে ইকোনমিক কমিউনিটি সেটা ডেভেলপ করে। বর্তমানে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 27টি। এখানে আমরা দেখি ইউর বাইরে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন দেশগুলোও কিন্তু সেনজেন চুক্তির অন্তর্ভুক্ত। যেমন আমরা নরওয়ের কথা জানি, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, এই 3টে দেশকে আমরা খুব ভালোভাবে পড়েছি, কারণ এই 3টে দেশ ইউরোপিয়ান সদস্য নয়। এর বাইরে আছে লিচটেনস্টাইন। এই 4টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে সেনজেন চুক্তির আওতায় সেনজেন অ্যাগ্রিমেন্টের অন্তর্ভুক্ত। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েও সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেনি 4টি দেশ। একটি হচ্ছে আয়ারল্যান্ড, যেটি উত্তর আয়ারল্যান্ডের সাথে রয়েছে, রোমানিয়া, সাইপ্রাস এবং বুলগেরিয়া। এই দুটি লিস্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এখানে টু স্টার দিয়ে দিচ্ছি। এই দুটি লিস্ট এই জন্যই পড়বা কারণ মাঝে মাঝে বলে যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু সেনজেন চুক্তির সদস্য নয়, সেনজেন অন্তর্ভুক্ত বা সেনজেন অঞ্চলের দেশ নয়। সেগুলো হচ্ছে আয়ারল্যান্ড, রোমানিয়া, সাইপ্রাস এবং বুলগেরিয়া। ওকে, আমরা পরের কনসেপ্টে চলে যাচ্ছি। এখানে যে সেনজেন এরিয়া একটু দেখি। সেনজেন এরিয়া হচ্ছে মূলত এই যে সুইডেন, ফিনল্যান্ড, যারা ইউরোপিয়ান সদস্য তাদেরকে আমরা ডিপ ব্লুতে দেখছি। আর যারা ইউরোপিয়ান সদস্য নয়, যেমন নরওয়ে, ঠিক আছে, সুইজারল্যান্ড, এরা ইউরোপিয়ান সদস্য নয় কিন্তু সেনজেন চুক্তির এরা একজন সদস্য। এছাড়া ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া যদিও এরা ইউরো সদস্য বা ইউ সদস্য, কিন্তু এরা ভবিষ্যতে এই সেনজেন চুক্তির অন্তর্ভুক্ত হবে, সেটা একটা প্রক্রিয়া রয়েছে। আনঅফিসিয়াল পার্টিসিপেন্ট হচ্ছে মোনাকো, সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি। আশা করি তোমরা এই যে ম্যাপটা রয়েছে এই ম্যাপটাকে যদি একটু ক্লোজলি অবজার্ভ করো, এটাকে একটু মনে রেখে, তাহলে আশা করি তোমরা যে ফ্যাক্টগুলো সেই ফ্যাক্টগুলো বুঝতে পারবে যে ইউরোপিয়ানের সদস্য কিন্তু সেনজেন চুক্তির সদস্য নয়, আবার সেনজেন চুক্তির সদস্য কিন্তু ইউরোপিয়ানের সদস্য নয় এমন দেশগুলো কোনগুলো। ওকে, এরপর আমরা দেখি আফ্রিকান ইউনিয়ন একইভাবে আফ্রিকার যে দেশগুলো রয়েছে তাদের একটি সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল অর্গানাইজেশন আফ্রিকান ইউনিটি, অর্থাৎ শুরুতে ইউনিটি থাকলেও 2001 সালে এটি নাম পরিবর্তন করে রাখা হয় আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের একটি পরিকল্পনা রয়েছে, সেটি হচ্ছে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো সেই দেশগুলোর সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি সাধনের জন্য দ্য এজেন্ডা 2063 অর্থাৎ 2063 সালের মধ্যে তাদের সামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা এটি হচ্ছে এজেন্ডা 23। আফ্রিকান ইউনিয়নের পাশাপাশি ওই যে আফ্রিকান মহাদেশের আরেকটি সংগঠন রয়েছে, সেটি হচ্ছে এসিডিসি, সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি। এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়। যেমন আমরা দেখি 1958 সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি সৃষ্টির যে ইতিহাস, একইভাবে সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি এটি একইভাবে অর্থনৈতিক উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এটির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 16টি। এটি মূলত দক্ষিণ আফ্রিকান যে কান্ট্রিজগুলো রয়েছে সেই আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলে এই দেশগুলোর একটি সংগঠন। আরব লীগ মূলত জাতিসংঘের সমসাময়িক একটি সংগঠন। অফিসিয়ালি এটি জাতিসংঘের গঠনের পূর্বে গঠিত হয়। আমরা জানি জাতিসংঘ গঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর, কিন্তু আরব লীগ গঠিত হয় 1945 সালের 22শে মার্চ। সুতরাং এটি জাতিসংঘের চেয়েও একটা আগে সংগঠন। একই বছরে হলেও এটি জাতিসংঘের পূর্বে গঠিত হয়। মূলত এটি আরব ভাষাভাষী অঞ্চলের যে কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে আফ্রিকার উত্তরাংশ এবং এশিয়ার শেষ অংশ পশ্চিম অংশ যেটা সেই অঞ্চলের দেশগুলোর একটি সংগঠন। এই সংগঠন বা এই
অর্গানাইজেশন গঠনের যে মূল ভিত্তি সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া প্রোটোকল। এটি 1944 সালে মিশরের আলেকজান্দ্রিয়ায় এটি স্বাক্ষরিত হয়। মূলত আরব ভাষাভাষী যে দেশগুলো তাদের নিজেদের মধ্যে সহযোগিতা বা সমন্বয় বা আঞ্চলিক যে ইন্টিগ্রিটি সেটাকে নিশ্চিত করার জন্য, সেটাকে বহন করার জন্য তাদের মধ্যে এক ধরনের সমঝোতা এটি ছিল আলেকজান্দ্রিয়া প্রোটোকল। এটি 1944 সালে হলেও এই প্রোটোকলের ভিত্তিতে 1945 সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয়। আরব লীগের যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল, আমরা যদি মানচিত্রে দেখি, আমরা ঠিক পরে আরব লীগের মানচিত্র দেখব, আমরা দেখি তারপরে আসি। আচ্ছা, এটা হচ্ছে আরব লীগের মানচিত্র। তো আরব লীগের যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল সেটা ছিল মিশর, লেবানন, সিরিয়া, ইরাক, সৌদি আরব, এই দেশগুলো ছিল। এবং হ্যাঁ, ওকে, এই দেশগুলো ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য। ওকে, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব এবং সিরিয়া ছিল এর প্রতিষ্ঠাকালীন সদস্য। প্রতিষ্ঠাকালে এই সদর দপ্তর ছিল মিশরের রাজধানী কায়রোতে। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্তমান সদস্য, আরব লীগের বর্তমান সদস্য হচ্ছে 22টি। তবে আমরা সিরিয়ার গৃহযুদ্ধের কথা জানি, বাশার আসাদের যে রাজনৈতিক সংকট সেটা সম্পর্কে জানি। তো সিরিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়ার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে। এছাড়া পর্যবেক্ষক যে 5টি দেশ রয়েছে, যেমন ব্রাজিল, ভারত, ভেনেজুয়েলা, আর্মেনিয়া এবং ইরিত্রিয়া। সুতরাং ভারত একটি হিন্দু রাষ্ট্র হলেও, যদিও সাংবিধানিকভাবে ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত আরব লীগের একটি সদস্য। ওকে, এটা আমরা দেখব যে আরব লীগের বর্তমানে 22টি সদস্য কারা কারা। চিত্র দেখলে আমরা বুঝতে পারতেছি যে এটি ঠিক এখান থেকে শুরু হয়েছে: মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। এই অংশগুলো হচ্ছে মূলত আফ্রিকান কান্ট্রিজ। আরব লীগের এই দেশগুলো হচ্ছে আফ্রিকার, আর এই দেশগুলো হচ্ছে এশিয়ার। সুতরাং আরব লীগ শুধু এশিয়ার কোনো দেশগুলো কোনো সংগঠন না, এটি এশিয়া এবং আফ্রিকার আরব ভাষাভাষী মানুষগুলোর যে দেশে বসবাস করে তাদের একটি সংগঠন। আশা করি তোমরা সদস্য দেশগুলোকে সহজে মনে রাখতে পারবে। এরপর আমরা যাই উপসাগরীয় যে সহযোগিতা পরিষদ, যেটাকে আমরা বলি জিসিসি। এটা আসলে ফ্রন্টগুলো একটু ভেঙে গেছে, এটা তোমরা দেখো। জিসিসির যে দেশগুলো সেগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার। ওকে, এই 6টি দেশ হচ্ছে জিসিসি বা গালফ কোঅপারেশন কান্ট্রিজ এই সংস্থার সদস্য। এই মূলত গালফ কোঅপারেশন কান্ট্রিজ এটা মূলত ইউরোপীয় ইউনিয়নের আদলেই গড়ে তোলা, অর্থাৎ এর যে উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের একই উদ্দেশ্য ছিল, তবে জিসিসি এখন আর অতটুকু কার্যকর নেই। এরপরে আমরা দেখি আসিয়ান কান্ট্রিজগুলো। আসিয়ানের এলাবোরেশন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের যে দেশগুলো রয়েছে, মায়ানমার থেকে শুরু করে, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, কম্বোচিয়া, লাওস, এই দেশগুলো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত দেশগুলো রয়েছে। দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য উদারীকরণ সংক্রান্ত চুক্তি। আমরা এখানে দেখি মায়ানমার থেকে শুরু করে লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই অংশে তোমরা এভাবে মনে রাখবা, কারণ এরা হচ্ছে কিছুটা ক্লাস্টার হওয়া, যেমন একসাথে লেগে থাকা মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং থাইল্যান্ড। এছাড়া রয়েছে এর সাথে সংযুক্ত রয়েছে মালয়েশিয়া, আর এই অংশ রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর খুবই ছোটো একটা দেশ, আর এই পুরো হলুদ অংশটা হচ্ছে ইন্দোনেশিয়া, এবং এই যে বেগুনির কালারের যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে ফিলিপাইন। অর্থাৎ 1967 সালে এই দেশগুলোর মধ্যে, এই 10টি দেশের মধ্যে একটি সংগঠন গড়ে ওঠে, এটি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এই যে আসিয়ান, সেটির কিছু সার্টেন উদ্দেশ্য রয়েছে। এর প্রথম উদ্দেশ্য হচ্ছে মূলত দক্ষিণ এশিয়ার যে কমিউনিজম সেটাকে চেক করা। দেখো, এই আসিয়ান যে কমিউনিস্ট প্রভাবের বাহির রাখা, এটা প্রেক্ষাপট হচ্ছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু এই যে আসিয়ান গঠিত হয়। আমরা জানি তখন সোভিয়েত একটা ব্লক হয় এবং আমেরিকার একটা, এই দুটো ব্লকের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের প্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশিয়ার এই কান্ট্রি, এই দেশগুলোর সৃষ্টি। ওকে, আমরা দেখি এটার মূল উদ্দেশ্য কী ছিল। যেমন আমরা জানি ডোমিনো এফেক্ট সম্পর্কে জানি, যেমন আমরা যারা ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে পড়ছি আমরা জানি ভিয়েতনাম যুদ্ধের যে প্রভাব, এটা কিন্তু ডোমিনো এফেক্ট। এই ডোমিনো এফেক্ট মানে হচ্ছে আমেরিকার একটা ভয় ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কমিউনিস্টের দিকে চলে যাচ্ছে, যেমন চীন কমিউনিস্টের দিকে চলে গেছে, দক্ষিণ কোরিয়া চলে গেছে। সুতরাং এই দেশগুলো যদি কমিউনিস্টের দিকে চলে যায় তাহলে যে কমিউনিজম যে ব্লক, সমাজতান্ত্রিক যে ব্লক, সেই ব্লকটা অনেক বড় হয়ে যাবে, তখন আমেরিকার যে প্রভাব সেটা কমে যাবে।
এটা উদ্দেশ্যে আসিয়ান গঠিত হয়। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করার জন্য মূলত এই আসিয়ান যে সংগঠন, এটি দক্ষিণ পূর্বীয় এশিয়ার একটি অভিন্ন অর্থনৈতিক জোট হিসেবে ভূমিকা। সুতরাং এখানে আসলে আমেরিকার কিছু পারপাস ছিল এবং দক্ষিণ এশিয়ার এই সার্টিন দেশগুলোর ইকোনমিক পলিসি প্লাস রাজনৈতিক পলিসি এক হওয়াতে এই সংগঠনটা গড়ে ওঠে। এখানে আমেরিকার একটা অর্থনৈতিক স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ রয়েছে। এছাড়া সিঙ্গাপুর, যেটি আসিয়ানের সদস্য, এটাকে বলা হচ্ছে আসিয়ানের দেশগুলোর যে 10টি দেশ রয়েছে, এই 10টি দেশের মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি এগিয়ে হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুর যদিও আয়তনের সবচেয়ে ছোট দেশ, কিন্তু এই আসিয়ানভুক্ত দেশগুলোর বিশেষ করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া অনেক বড় দেশ, এদের চেয়েও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অনেক এগিয়ে। আচ্ছা, এছাড়া এশিয়ায় যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে তারা আসিয়ানকে সবসময় সমর্থন করে যাবে, কারণ যুক্তরাষ্ট্র মনে করে আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যুক্তরাষ্ট্রের বন্ধু এবং তারা এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানোর জন্য তারা আসিয়ানকে কাজে লাগাবে। আচ্ছা, আসিয়ানের একটি আঞ্চলিক ফোরাম রয়েছে যেটাকে বলা হচ্ছে এআরএফ, আসিয়ান রিজনাল ফোরাম। এর সদস্য সংখ্যা 27টি এবং বাংলাদেশ এআরএফ এর একজন সদস্য। এই তথ্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও আসিয়ানের সরাসরি সদস্য বাংলাদেশ নয়, তবে আসিয়ানের যে আঞ্চলিক সংগঠন এআরএফ হচ্ছে এআরএফ এর একটি সদস্য হচ্ছে বাংলাদেশ। ওকে, এরপরে আমাদের একটু সময় লাগবে যেহেতু আমাদের একটু বেশি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্ক নিয়ে। সার্ক নিয়ে আমরা কম বেশি সবাই জানি। সার্কের যে মূল বিষয়, এটি হচ্ছে একটি সহযোগিতা সংস্থা, এটা একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি এশীয় অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার কথা চিন্তা করি, সেখানে হচ্ছে আসিয়ান, অর্থাৎ আসিয়ান এবং সার্ক, এই দুটো হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো বড় মানে জোট বলতে পারি আমরা, বা সংস্থা বলতে পারি। এটি ব্যাখ্যা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল ফোরাম। এটি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারণাপ্রসূত। উনি 1977 সালে এই ধরনের একটি সংগঠন করার চিন্তাভাবনা করেন। এর ফলশ্রুতিতে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রীলঙ্কায় একটি কনভেনশনের আয়োজন করে এবং পরবর্তীতে 1985 সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। সেই প্রথম শীর্ষ সম্মেলনে 60টি দেশের সমন্বয়ে সার্ক গঠিত হয় এবং এর 8টি লক্ষ্য স্থির করা হয়। সুতরাং এই তথ্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, জেনে নিতে হবে যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সার্কের লক্ষ্য কয়টি এবং সার্কের যে প্রতিষ্ঠাতা বা স্বপ্নদর্শা কোন দেশ বা কোন ব্যক্তি। ওকে, এরপরে আমরা দেখি যে সার্কের যে শীর্ষ সম্মেলন, এই শীর্ষ সম্মেলনে আসলে কিছু ফ্যাক্ট আছে যে কারণে সার্ক সফল না। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সার্কের প্রথম যে সমস্যাটা সেটা হলো, সার্কের যে কোনো সিদ্ধান্তকে সর্বসম্মত হতে হয়, অর্থাৎ প্রত্যেকটা দেশই কোনো একটা সার্টেন পলিসিতে বা কোনো সার্টেন যদি ইস্যুতে যদি অ্যাগ্রি না করে তাহলে ওই ইস্যুটাকে পাস করানো হয় না। এখন দেখা যাচ্ছে সার্কের যে কোনো ইস্যুতে 60টা দেশ অ্যাগ্রি করলে একটা দেশ অ্যাগ্রি করলো না, তাহলে দেখা যাচ্ছে সার্কের ওই বিষয়গুলো পেন্ডিং থাকবে, সেটার আলোচনা আসবে না বা প্রণয়ন হবে না বা সেটার বাস্তব প্রয়োগ করা যাবে না। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে দ্বিপক্ষীয় যে বিরোধগুলো রয়েছে, যেমন ভারত পাকিস্তানের কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে, বিভিন্ন ধরনের জঙ্গি হামলা নিয়ে বিরোধ রয়েছে, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য রয়েছে। এই বিরোধগুলো কখনোই সার্কের যে শীর্ষ সম্মেলনে সেটা তোলা হয় না। এছাড়া 60টি দেশের, অর্থাৎ সার্কের এখন বর্তমান সদস্য 8টি হলো। 2007 সালে আফগানিস্তান যোগদান করে। সার্কের প্রথম সম্মেলন 1985 সালে ঢাকা অনুষ্ঠিত হয় 60টি দেশের সমন্বয়ে, এবং পরবর্তী যে সম্মেলন ঢাকা অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে 1993 সালে, সেটি ছিল 7ম সার্ক শীর্ষ সম্মেলন। এবং তৃতীয়বারের মতো ঢাকায় আরেকটি সম্মেলন হয়, সেটি হচ্ছে 2005 সালে, সেটি হচ্ছে 13 বা 13তম সার্ক শীর্ষ সম্মেলন। অর্থাৎ টোটালি 3টি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। এগুলো আমাদের মনে রাখতে হবে। 1985 সালে প্রথম শীর্ষ সম্মেলন, 1993 সালে দ্বিতীয় সম্মেলন এবং 2005 সালে সার্কের তৃতীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। সার্কের সচিবালয় রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, এবং সার্কের প্রথম যে মহাসচিব সেটি হলেন আবুল আহসান, উনি বাংলাদেশের একজন নাগরিক ছিলেন, এবং সার্কের যে বর্তমান মহাসচিব উনি শ্রীলঙ্কার নাগরিক অ্যাসোলা ইয়ারাকুন। এই 3টে জিনিস মনে রাখতে হবে। সচিবালয় কাঠমান্ডুতে, প্রথম মহাসচিব আবুল আহসান উনি বাংলাদেশের, এবং বর্তমান মহাসচিব হচ্ছে অ্যাসোলা ইয়ারাকুন। সার্ক সদস্যদের মধ্যে বাংলাদেশ আয়তনে চতুর্থ, জনসংখ্যায় এবং আয়তনে ভারত বৃহত্তম, আয়তনে এবং জনসংখ্যা সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে মালদ্বীপ, এবং তবে আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্র মালদ্বীপ হলেও মালদ্বীপের মানুষেরই মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং শিক্ষারা সবচেয়ে বেশি। সুতরাং মালদ্বীপের বিষয়ে আমাদেরকে খুব বেশি জানতে হবে। এবং বনভূমি সবচেয়ে বেশি রয়েছে ভুটানে, 64.5%। ওকে, এই তথ্যগুলো আমাদের জানতে হবে। বাংলাদেশ হচ্ছে আয়তনে চতুর্থ, আয়তনে এবং জনসংখ্যায় ভারত হচ্ছে সর্ববৃহৎ, মালদ্বীপ হচ্ছে আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট। মালদ্বীপ এছাড়া মালদ্বীপ মাথাপিছু আয়ের দিক থেকে এবং শিক্ষার হার দিক থেকে মালদ্বীপ সবার চেয়ে এগিয়ে সার্কভুক্ত দেশের মধ্যে, এবং সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ভুটানে 64.50%। এই তথ্যগুলো আমাদের একটু জেনে নিতে হবে।
সার্কের 8টি সদস্য দেশের বাইরেও কিছু পর্যবেক্ষক দেশ রয়েছে। এক্ষেত্রে পর্যবেক্ষকের সংখ্যা, দেশের সংখ্যা হচ্ছে 8টি এবং একটি সংস্থা, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং মরিশাস। এদেরকে আলাদা করার কারণ হচ্ছে এরা কিছুটা ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী মনোভাবের এবং এরা বন্ধু, এরা সবাই বন্ধু। আবার এদের সাথে এদের একটু পার্থক্য রয়েছে, এরা এক ব্লকের, এরা আরেক ব্লকের, বাট এরা সবাই হচ্ছে সার্কের পর্যবেক্ষক। চীন, ইরান এবং মায়ানমার হচ্ছে একইভাবে বাংলাদেশের সার্কের নয়, এই সাউথ এশিয়ান যে ফোরাম সেটার হচ্ছে পর্যবেক্ষক, এবং পর্যবেক্ষক সংস্থা হিসেবে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যদি আমরা চিন্তা করি 27টি দেশ প্লাস এখানে 8টি দেশ, তাহলে মোট এখানে 35টি দেশ হচ্ছে সার্কের পর্যবেক্ষক দেশ। ওকে, সার্কের যে গঠন সেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সো কোঅপারেশন বা সহযোগিতার ক্ষেত্রগুলো কী হবে? বিশেষ করে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, ভ্রমণ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে। আমরা জানি আমাদের দেশের মানুষ প্রায় সাউথ এশিয়ান কান্ট্রিগুলো ভ্রমণ করে, সুতরাং এখানে অফিসিয়ালি একটি ভ্রমণ ভিসার ব্যবস্থা রয়েছে। তারপর হচ্ছে কৃষি ও পল্লী উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়গুলোতে, শিক্ষা সংস্কৃতি, এই বিষয়গুলোতে বাংলাদেশ সহ এর আঞ্চলিক যে সার্কভুক্ত সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটি সহযোগিতার একটা ফর্মাল এগ্রিমেন্ট রয়েছে। এছাড়া সার্কের কিছু বিশেষ উদ্যোগ রয়েছে। প্রথমটা হচ্ছে ISACP, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাউথ এশিয়ান কমিশন ফর পভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণের জন্য, দারিদ্র হ্রাস করার জন্য বা দারিদ্র দূরীকরণের জন্য সার্কভুক্ত দেশগুলোর কর্তৃক এক ধরনের কমিশন গঠন করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাউথ এশিয়ান কমিশন ফর পভার্টি এলিভেশন অর পভার্টি রিডাকশন, যেটা বলে। এটি দারিদ্র দূরীকরণের জন্য গঠিত একটি কমিশন। উনিশশো 1991 সালে এটি গঠিত হয়। এটি 1991 সালে সার্কের ষষ্ঠ শীর্ষ সম্মেলন, যেটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত হয়, সেটি স্বাক্ষরিত হয়। SAPTA এবং SAFTA, এটা নিয়ে একটু বলি। ওকে, এই যে PTA এবং FTA, এদের মধ্যে পার্থক্য হচ্ছে PTA বলতে বোঝাচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, আর FTA বলতে বোঝায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তাহলে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য কী? প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট মানে হচ্ছে বাণিজ্য যে বাধা, এই বাধাটা ধীরে ধীরে কমানো হবে। ধরি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য বাধা হচ্ছে 100%, অর্থাৎ 100টি বাধা রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্যে যে ভারসাম্যহীনতার কারণে। এখন যদি এইটা কমিয়ে 80টিতে করা হয়, এটাকে বলা হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আমরা প্রায় দেখি ভারতে বাংলাদেশের 1000টি পণ্য রপ্তানি যোগ্য হলেও বা রপ্তানি হলেও ভারত 500 পণ্যের রপ্তানি সুবিধা দিচ্ছে বা শুল্কমুক্ত পণ্য সুবিধা দিচ্ছে বা কোনো রপ্তানি শুল্ক নিচ্ছে না, তাহলে এটাকে বলবো আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। যদি এমন হয় ভারত তার যে 100টি পণ্য বাংলাদেশ ভারতে রপ্তানি করে, ভারত ঠিক সেই 100টি পণ্যতেই যদি শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়, তাহলে সেটাকে বলবে SAFTA। সুতরাং আমরা সার্কের আলোচনায় এদের এলাবোরেশনের পার্থক্য রয়েছে। SAPTA বলতে বোঝাচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এবং SAPTA বলতে বোঝাচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই যে SAPTA, এটি 1993 সালে স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় 1995 সালে। SAFTA, যেটাকে আমরা বলতেছি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটি 2004 সালে স্বাক্ষরিত হয় এবং 2006 সাল থেকে কার্যকর হয়। এছাড়া সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র রয়েছে। ঢাকায় একটি কেন্দ্র রয়েছে, যেটাকে আমরা বলি SAC বা সার্ক এগ্রিকালচারাল সেন্টার। এছাড়া কাঠমান্ডুতে রয়েছে STAC, যেটাকে আমরা বলি সার্ক টিউবারকুলোসিস অ্যান্ড HIV/AIDS সেন্টার। এছাড়াও ভারতের গুজরাট, পাকিস্তানের ইসলামাবাদ এবং শ্রীলঙ্কার কলম্বোতে SEC এবং SDMC নামে 3টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে সার্কের। ওকে, এরপরে যেটা আমরা সংগঠন